নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন স্বনামধন্য লেখক শ্রী সমরেশ মজুমদারের সত্যসন্ধানী অর্জুন সিরিজের কাহিনী ঘুম ঘুমের সেনবাড়ি। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত অর্জুন সমগ্র 4 এই বইটির থেকে। লেখক পরিবারকে জানাই অনেক ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। এর আগে আপনারা অর্জুন সিরিজের একটি কাহিনী আমাদের চ্যানেলে শুনেছেন। গল্পের নাম অর্জুন এবার নিউ ইয়র্কে। যদি এখন আপনারা সেই গল্পটা না শুনে থাকেন, আজকের গল্পটি শোনার শেষে আপনারা সেই গল্পটিও শুনে নিতে পারেন। আজকের গল্পের দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে 2টি পর্বে বিভক্ত করেছি। আজ আপনারা শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যারা এখনও প্রথম পর্ব শোনেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে আগে প্রথম পর্বটি শুনে নিন, তাতে এই পর্বটি আপনাদের বুঝতে সুবিধা হবে। এতদিনে আপনারা হয়তো জেনে গেছেন আমাদের গল্প এখন সবার আগে এক্সক্লুসিভলি আসছে স্পটিফাইতে এবং তারপরে আসছে ইউটিউবে। যারা আমাদের স্পটিফাই চ্যানেল এখনও ফলো করেননি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া স্পটিফাই অ্যাকাউন্টটি ফলো করে নিন, কারণ প্রতিবার আমাদের ইউটিউব চ্যানেলে গল্প আসার আগে গল্পগুলি এক্সক্লুসিভলি আসে আমাদের স্পটিফাই চ্যানেলে। তাই চটপট স্পটিফাইতে ফলো করে নিন। তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু, প্রধান চরিত্রে শুভ্রদীপ। শুরু করছি আজকের গল্প লেখক সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের কাহিনী ঘুম ঘুমের সেনবাড়ি, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। শোনা মাত্র লোকজন ছুটে এলো, ধরাধরি করে নামালো গাড়ি থেকে। আপনারা যদি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে চান তাহলে কিন্তু এই গাড়িটা নিয়ে আপনারা যেতেই পারেন। কি হবে, যা বয়স তাতে কি আর ওষুধ কাজে লাগবে? তাছাড়া 2 দিন আগে থেকেই উনি মরার জন্য তৈরি হয়ে আছেন। সে কি, কালও তো আমার সঙ্গে কথা হয়েছে। গতকাল ওর শরীর যে কি করে মহাবটবৃক্ষের কাছে গেল তা উনি জানেন। আজ আমরা যেতে দিতে চাইনি, জোর করে গেছেন। ওই দিন 2 আগে রবারের জুতোটা নিয়ে আসার পর থেকেই মৃত্যু ওনাকে টানছে। রাবারের জুতো? হ্যাঁ, এক পাটি পুরনো রবারের জুতো। মহাবটবৃক্ষ থেকে ফেরার সময় হাতে করে নিয়ে এসেছিলেন। আজ সকালে বিড়বিড় করেছেন, এই জুতো পায়ে ফুরুত করে উড়ে যাব। কার জুতো জিজ্ঞেস করলে হেসেছেন আর বললেন, যে যায় তার। ঘরের দাওয়ায় শোয়ানো হয়েছে গজেন বুড়োকে। তার বুক উঠছে নামছে। জুতোটা দেখতে পারি একবার? বয়স্ক লোকটি একটি কিশোরকে বলতে সে ছুটে নিয়ে এলো ভিতর থেকে। চিনতে অসুবিধা হলো না অর্জুনের। এ কি, সকালে যেটা পাওয়া গিয়েছিল এটি তো তারই জোড়া। এদিকে তখন সবাই ব্যস্ত হয়ে উঠেছে, পুরোহিত দেখবে না কবিরাজকে ডেকে আনবে তার মীমাংসা করতে। অর্জুন জুতোটা নিয়ে গাড়িতে উঠল। গজেন দাদু কোথায় কেমন করে এই এক পাটি জুতো পেয়েছিলেন তা জানতে পারলে কাজ হতো, কিন্তু এখন তো আর কথা বলার অবস্থায় নেই বৃদ্ধ। বলতে পারলেও স্মৃতি ওনাকে বিন্দুমাত্র সাহায্য করবে না। বাড়ি ফিরতে দুপুর প্রায় শেষ। স্নান খাওয়া শেষ করে অর্জুন কাজের লোকটিকে বলে লাইব্রেরির ঘরের দরজা খুলিয়ে ভেতরে ঢুকল। নির্মলের সঙ্গে বাড়িতে ফেরার পর আর দেখা হয়নি। এম স্টকের লেখা ডেজ আফটার হি ফ্রেড বইটি সে সঙ্গে নিয়ে এসেছিল। বইটির নামের আদ্যক্ষর যখন ডি, তখন সেই পাতায় খুলে নজর বোলাতে লাগলো। 18টা বই রয়েছে যার নাম ডি দিয়ে শুরু, কিন্তু তাদের মধ্যে এই বইটির নাম নেই। তাহলে বইটি মঙ্গলময় বাবু পেলেন কোথায়? 1903 সালে লন্ডনে ছাপা এই বই নিশ্চয়ই এখানকার কোনো দোকানে কিনতে পাওয়া যাবে না। সেন বংশের খবরাখবর যে বইটিতে লেখা হয়েছে সেটি তো লাইব্রেরিতে থাকার কথা। AHF অক্ষর দিয়ে শুরু যেসব বইয়ের নাম খাতায় রয়েছে সেইগুলো যাচাই করে দেখে আপাতত যেটুকু বুঝলাম, এটি লাইব্রেরির সম্পত্তি নয়। মঙ্গলময় বাবু নিজস্ব সূত্রে এটা জোগাড় করেছিলেন। বইটি পড়ে যা বুঝলাম, প্রায় ঐতিহাসিক উপন্যাসের মতো টান টান গল্প, যার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন বিপুল সম্পত্তি নিয়ে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, সন্তানেরা এবং এক অনুগত ভাই।
কিন্তু তাঁর অন্য দুই ভাই দাদার অনুগামী হননি। তাঁরা বিচ্ছিন্নভাবে লুকিয়ে পড়েছিলেন বঙ্গভূমিতে। স্কট সাহেব বিভিন্ন সূত্র থেকে বল্লাল সেন এবং লক্ষণ সেনের ধনরত্নের একটা হিসাব করেছেন। লক্ষণ সেন যা নেওয়ার নিয়ে যাওয়ার পরে বাকি দুই ভাই যা হাতিয়ে লুকোতে পেরেছিল তার পরিমাণও কম নয়। শুধু হিরেই ছিল 1903 সালের হিসাবে 50 কোটি টাকা সমান। স্কট সাহেব বলতে পারছেন না এই ধনরত্ন দুই ভাই সমানভাবে ভাগ করে নিয়েছিলেন কিনা, কিন্তু এই দুজনের একজন প্রতিবন্ধী ছিলেন এবং বিয়ে করেননি। কিভাবে দাদা চলে যাওয়ার পর ওনারা আত্মগোপন করেছিলেন তার বর্ণনা বইটিতে রয়েছে। সেই সঙ্গে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার বিবরণও দিয়েছেন লেখক। এই সেন বাড়ির পূর্বপুরুষ কে ছিলেন? কোন ভাই? ওই বিবাহিত জন না প্রতিবন্ধী জন যিনি পরে বিয়ে করে সংসারী হতেই পারেন? যিনি হন তিনি কি এই বাড়িতে ধনসম্পদ লুকিয়ে রেখেছেন? অসম্ভব ব্যাপার। সেটা ছিল প্রায় 1100 বছর আগের একটা ঘটনা, কিন্তু এ বাড়ি আর তখন কোথায়? অবশ্য এই বাড়ি তৈরির আগে সেনেরা যেখানেই থাকুক না কেন, বাবা তার ছেলেকে, ছেলে তার ছেলেকে এইভাবে গোপন রত্নভাণ্ডারের হদিশ দিয়ে যেতেই পারেন। এবং শেষ পর্যন্ত যখন এই বাড়ি তৈরি হলো, যিনি তৈরি করালেন তিনি সেই ধনসম্পত্তি বাড়িতে এনে রাখতেই পারেন। একটার পর একটা কল্পনা জুড়ে যা তৈরি হচ্ছে তার সঙ্গে বাস্তবের মিল না থাকাটাই স্বাভাবিক। আমার গুরু অমল সোম বলেছিলেন, যা চোখে দেখবে, কানে শুনবে, তাকে বিশ্লেষণ করবে। মনে রেখো, 10 তলার ওপর থেকে একটা পাথর নিচে ফেললে মাধ্যাকর্ষণ শক্তি সেটাকে মাটির ঠিক এক জায়গায় প্রত্যেকবার ফেলবে না। পাথরটাকে ফেলার ধরন অথবা বাতাসের গতির হেরফেরে ওর পড়ার জায়গাটা বদলে যাওয়াই স্বাভাবিক। অতএব আগে থেকেই সিদ্ধান্তে পৌঁছে গেলে তোমার মতো বোকা আর কাউকে পাবে না। কাজের লোকটি দরজায় দাঁড়ালো। বাবু, ওই দারোগা বাবু এসছেন, উনি আপনাকে ডাকছেন বাবু। অর্জুন বাইরে তাকালো। ইতিমধ্যে কখন বিকেল হয়ে গিয়েছিল টের পায়নি সে। বইটি টেবিলের উপর রেখে সে দরজা বন্ধ করতে বলে বাইরে চলে এলো। গাড়ি বারান্দার কাছে জিপের পাশে হেলান দিয়ে ওসি নির্মলের সঙ্গে কথা বলছেন হেসে হেসে। অর্জুনকে দেখে এগিয়ে এলেন। শুনলাম পড়াশুনো করছিলেন। আমি মশাই আজকাল খবরের কাগজ পড়ারও সময় পাই না, তা আমাকে ছেড়ে কোথায় ঘুরে বেড়ালেন? খবরটা পেয়ে গেছেন? বাহ বাহ বাহ, এখন আপনার খুব প্রশংসা হয়েছে। লোকে বলছে আপনি মহাবটবৃক্ষের নিচে থেকে গজেন বুড়োকে তুলে না আনলে এতক্ষণে ভূত হয়ে ওর ডালে ঝুলে পড়তেন। যাকে যাকে আবার ওই অঞ্চলে গেলেন কেন সেটা বলুন। গ্রামটাকে ভালো করে দেখতে। কিছু চেপে যাচ্ছেন বলে মনে হচ্ছে। তবে একটা অনুরোধ, নিজে অপরাধীকে ধরতে যাবেন না, আগে থেকে খবর দিয়ে আমাকে ডেকে আনবেন। বেশ, মনে থাকবে। ওসি এবার নির্মলের দিকে তাকালেন। হাত বাড়িয়ে জিপের ভেতর থেকে এক পাটি রাবারের জুতো তুলে নিয়ে এলেন। চেনা বলে মনে হচ্ছে? না। যাই হোক, এ বাড়ির কেউ জুতোটা পরতেন? মানে আমি ঠিক বুঝতে পারছি না এটা। কি বুঝছেন? চাকর বাকরদের ডেকে ভেরিফাই করবার দরকার আছে। ছাই ওড়ালেই যে সোনা পাওয়া যাবে তা কিন্তু সবসময় ঘটে না। কার না কার জুতো। দাঁড়ান। অর্জুন সোজা হেঁটে গেল আউট হাউসের দরজায়। ভিতরে ঢুকে জুতোর অন্য পাটি নিয়ে বেরিয়ে এলো। ওটা দিন তো। তারপর দুটোকে পাশাপাশি মাটির উপর রাখলো। এবার কিছু মনে আসছে নির্মল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জুতোটা তো মঙ্গলময় বাবুর পায়ে দেখেছি আমি। আরে, এইমাত্র আপনি যে বললেন ঠিক বুঝতে পারছেন না? হ্যাঁ, একটা জুতো দেখে আমি ঠিক বুঝতে পারিনি, পাশাপাশি রাখার পরেই মনে হলো মঙ্গলময় বাবু যখন দাঁড়াতেন তখন ওইভাবেই তার পায়ে জুতো থাকতো। কিন্তু আমরা তো মাঠ চষে এক পায়ের জুতো পেয়েছিলাম। অন্যটি কোত্থেকে এলো? বাড়িতে ছিল নাকি? বাড়িতে থাকলে ধরে নিতে হবে ভদ্রলোক এক পায়ে জুতো পরে হাঁটতে বেরিয়েছিলেন।
দ্বিতীয় জুতোটা ছিল মহাবটবৃক্ষের কাছে। সে কি, আধ মাইলের ব্যবধানে ভদ্রলোক জুতো ফেলেছিলেন নাকি? সেটা কি সম্ভব? ওনার পা থেকে খুলে পড়েছিল, যারা ওনাকে বয়ে নিয়ে গিয়েছিলেন তারা টের পায়নি। কারা নিয়ে গিয়েছিল? সেটা যদি জানা যেত তাহলে আপনার কাজ বেড়ে যেত। মানে? একজন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, অন্তত পক্ষে দুজন ছিল। ওরা কারা জানার পর তো ধরে ফেলার কাজটা আপনার। ধুর, আমি তো কোনো সূত্রই পাচ্ছি না। এই ঘুম ঘুম গ্রামের মানুষদের কেউ যে এত প্ল্যান করে খুন করতে পারে তা আমি ভাবতেই পারছি না। গ্রামের নামের সঙ্গে এদের স্বভাবের কোনো পার্থক্য নেই। বাইরের লোকের সঙ্গে ওনার কোনো রকম যোগাযোগ ছিল না। তাছাড়া কেউ কাউকে খুন করে কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। মঙ্গলময় বাবু তো কারো সাথে পাছেই থাকতেন না, তাহলে উনি খুন হলেন কেন? অর্জুন নির্মলের মুখের দিকে তাকালো। খুব সরল প্রশ্ন, তবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব কঠিন। সে কিছু বলার আগে ওসি শুরু করলেন। আজ সকাল পর্যন্ত আমি জানতাম ওনার মৃত্যু দুর্ঘটনার জন্য হয়েছে। অর্জুনবাবুর সঙ্গে কথা বলার পর ধারণাটা বদলালো। উনি খুন হয়েছেন তার দুটো কারণ। উনি কাউকে চটিয়েছিলেন, তারা যা করতে বলেছিল করেননি। না করে যদি বেঁচে থাকতেন তাহলে যারা প্রস্তাব দিয়েছিল তারা বিপদে পড়ত, তাই সরিয়ে দিয়েছে ওনাকে। অথবা মঙ্গলময়বাবু কারো পথের কাঁটা হয়েছিলেন। কে ঠিক বলছি কি না? আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তাহলে প্রমাণিত হলো ওই জুতো মঙ্গলময় বাবুর। গ্রামের বিভিন্ন জায়গায় ওগুলো পাওয়া গিয়েছে। মামলা হলে লাগবে, অতএব জুতো আমি নিয়ে যাচ্ছি। কোন দিকে যাচ্ছেন? থানায়। জরুরি কিছু কাজ আছে নাকি? না, বলেছি আপনাকে, আমার এলাকা একেবারে ট্রাবল ফ্রি। চলুন তাহলে একবার দক্ষিণ পাড়া থেকে ঘুরে আসি। নির্মলের কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন ওসির পাশে উঠে বসতেই জিপ রওনা হলো। বিকেলবেলায় চায়ের দোকানের আড্ডা ভালো জমেছে। লোকগুলো পুলিশের জিপ দেখে যতটা অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়েছে অর্জুনকে ওই জিপে বসে থাকতে দেখে। দক্ষিণ পাড়ায় কার কাছে যাবেন? গজেন দাদুর বাড়িতে। কেন? আমার অনুমান উনি আততায়ীদের দেখেছেন। গজেন দাদু আততায়ী? কি বলছেন আপনি? উনি তো ভালো করে হাঁটতেই পারেন না। আমি অবশ্য ওনার বয়সে পৌঁছবার কথা স্বপ্নেও ভাবতে পারি না। গজেন দাদুর সঙ্গে খুনিদের যোগাযোগ আছে? না না, আমি বিশ্বাস করতে পারবো না। আমি বলিনি যোগাযোগ আছে, আমি অনুমান করছি যে উনি ওদের দেখেছেন। আমার অনুমান ভুলও হতে পারে, সেটা অবশ্য গিয়ে কথা বললেই বোঝা যাবে। দূর থেকেই দেখা গেল বাড়ির সামনে বেশ ভিড়। কিছু লোক উত্তেজিত হয়ে কথা বলছে। পুলিশের জিপ দেখে কয়েকজন ছুটে এলো। কি হয়েছে? চেঁচামেচি কিসের? এই সময় ভিড় ঠেলে যে লোকটি সামনে এলো তাকে অর্জুন দুপুরে দেখেছে। গজেন দাদুর ছেলে। আমার বাবার নেই। সে কি, আপনারা ডাক্তার ডাকেননি? না, আপনি যখন বাবাকে ফিরিয়ে নিয়ে এলেন ওনাকে বারান্দায় শুইয়ে দেওয়া হয়েছিল। একটু একটু করে জ্ঞান ফিরে এসেছিল বাবার। খেতে চাইলেন, দুমুটো ভাতও খাইয়ে দিয়েছিলাম বাবাকে। তারপর উনি ঘুমোলেন। শান্ত হয়ে ঘুমোচ্ছেন দেখে আমরা এদিক থেকে সরে গিয়েছিলাম, যাতে যাতে ওনার কোনো ঘুমের অসুবিধা না হয়। একটু আগে উনি কেমন কেমন আছেন দেখতে এসে বুঝলাম বাবার প্রাণটা চলে গেছে। কিন্তু কিন্তু ভগবান ওনার প্রাণ নেননি। তার মানে? মানে ওনার মাথার পাশ থেকে রক্ত বেরিয়েছিল। একটা একটা সরু পাথর সেখানে বিঁধেছিল। দূর থেকে গুলতি ছুঁড়েছে কেউ, দেখে এমন মনে হচ্ছিল।
ওসি ঘটনাস্থলে যেতে অর্জুন সঙ্গী হল। গজেন দাদু চিত হয়ে শুয়ে আছেন। রক্ত তার কানের কাছ থেকে বেরিয়ে মাটিতে পড়েছে। চোখ বন্ধ, মুখ হাঁ করা। ওসি ক্ষতস্থান ভালো করে দেখে বললেন, 1 ইঞ্চি সরু সূচালো পাথর। শুনুন, আপনারা বুঝতে পারছেন এই বৃদ্ধ মানুষটিকে হত্যা করা হয়েছে। এই কাজ যে করতে পারে বলে আপনাদের সন্দেহ হয়, তার নাম নিঃসংকোচে আমাকে জানাতে পারেন। এরকম প্রকাশ্যে যদি জানাতে না চান তাহলে কালকের মধ্যে থানায় জানাবেন। আর এই মৃতদেহে কেউ হাত দেবেন না। যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু নয়, তাই ওনার মৃতদেহ মালদায় পাঠাতে হবে পোস্টমর্টেমের জন্য। সেই কাজ শেষ করে কাল বিকেলের মধ্যে যাতে সৎকারের জন্য দেহ পেয়ে যান, আমি তার চেষ্টা করব। জনতা যখন ওসির কথা শুনছে, অর্জুন তখন ভিড় থেকে সরে এসে চারিপাশে তাকালো। আশেপাশে বাড়িঘর, শুধু দুটো বড় আম গাছ রয়েছে পাশাপাশি। বৃদ্ধ যেখানে শুয়েছিল সেখানটা সহজেই ওই গাছ দুটো থেকে গুলতির আওতায় আনা যায়। হত্যাকারী যে গাছে উঠেছিল তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, বাইরে থেকে এসে কোনো উটকো লোক যদি ওই আম গাছে ওঠে, তাহলে ওই পাড়ার লোকের চোখে পড়বে না? এরকম ঝুঁকি কি কোনো আততাই নেবে? না না, এ তো অসম্ভব। গুলতি দিয়ে পাখি শিকার করে অল্প বয়সীরা, তাদের কেউ গজেন দাদুকে খুন করতে চাইবে কেন? তাহলে কি দক্ষিণ পাড়ার কেউ, যে গাছে উঠলে কারো সন্দেহ আসবে না যে তার পক্ষে কাজটা করা সম্ভব? ওসি অর্জুনের কাছে আসতেই তাকে ব্যাপারটা জানালো সে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক উপস্থিত জনতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আজ দুপুরের পর আপনারা কি কাউকে ওই গাছে উঠতে দেখেছেন? কোনো জবাব এলো না। এইভাবে হবে না, প্রত্যেককে আলাদা করে জেরা করতে হবে। কিন্তু সন্ধে হয়ে এলো, মালদায় খবর পাঠিয়ে গাড়ি আনাতে হবে। আমার এখনই থানায় যাওয়া দরকার। চলুন, আপনাকে ওই সেনবাড়ির কাছাকাছি নামিয়ে দিচ্ছি। অর্জুন জনতার দিকে তাকালেন। আমার সত্যি খুব খারাপ লাগছে। গজেন দাদু গতকাল আমাকে বলেছিলেন তিনি খুন হয়ে যেতে পারেন, আশঙ্কা করছিলেন উনি। আজ দুপুরে ওনাকে এই মহাবটবৃক্ষের নিচে যখন পেলাম, তখন ওনার জ্ঞান ছিল। আমাকে কিছু কথা বলে গিয়েছিলেন, সেই জড়ানো গলায়। কি কথা? সেই কথাগুলো আপনাকে ওনার পোস্টমর্টম হয়ে যাওয়ার পরই বলবো। চলুন। মৃতদেহ নিয়ে শেষবার নির্দেশ দিয়ে ওসি অর্জুনের সঙ্গে জিপে উঠলেন। গাড়ি চলতে শুরু করলো। বেশ শান্তিতে ছিলাম মশাই, আপনি আসা মাত্র ঘুম ঘুম অশান্ত হয়ে উঠল। আমি দুঃখিত, তবে ঘটনাটা ঘটতই। কিন্তু কি কথা বুড়ো আপনাকে আজ বলেছিল যা পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত আপনি বলতে চাইছেন না? আমি যখন ওনাকে পেয়েছিলাম তখন ওনার জ্ঞান চলে যাচ্ছিল। একটি কথাও ভেবেচিন্তে বলার ক্ষমতা ওনার তখন ছিল না। তাহলে একটু আগে যে বললেন? ওটা তো বললাম শোনানোর জন্য। হত্যাকারী যদি ওই ভিড়ে মিশে থাকে তাহলে কথাটা তার কানে যাবে। এখানে না থাকলেও শুনতে পাবে, কৌতূহলী হবে। কি কথা গজেন দাদু আমাকে বলে গেছেন সেইটা জানার জন্য। এমন কোনো কথা কি হতে পারে যা ওদের ফাঁসিয়ে দিতে পারে? তাই বলুন, টোপ ফেললেন। আচ্ছা বলুন তো, আততাই এত ঝুঁকি নিয়ে ওনাকে মারল কেন? মহা বটবৃক্ষের কাছে যখন বুড়োকে পাওয়া যাচ্ছিল তখন সেখানেই শেষ করে দেওয়াটা তো সুবিধাজনক ছিল, তাই না? জানি না, হয়তো গজেন দাদু শরীরের অবস্থা দেখে ভেবেছিল যে মাটিতে পড়ে গেছে যখন, তখন ওখানেই মরে যাবে। হয়তো ওনার কাছের কোনো লোক, ওরা তাই স্বাভাবিকভাবে মৃত্যু হচ্ছে মনে করে আর খুন করতে চায়নি, কিন্তু পরে আর ঝুঁকি নেয়নি। গজেন বুড়ো মারা গিয়েছেন এই খবরটা সমস্ত ঘুমঘুমের লোক ইতিমধ্যে জেনে গিয়েছে। ওসি জিপ থেকে নেমে হাঁটতে হাঁটতে চায়ের দোকানের সামনে এসে অর্জুন বুঝল খদ্দেররা ওই নিয়েই আলোচনা করছে। সে দেখল সেখানে সেই পরিচিত লোকটিও ছিলেন। অর্জুন দোকানদারকে 1 গ্লাস চা দিতে বলল। কাল আপনি যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন
আজ তিনি পৃথিবীর মায়া ছেড়ে মহাবট বৃক্ষে উঠে বসেছেন। মহাবট বৃক্ষে উঠে বসেছেন এমন কোনো তথ্য জানা নেই। আপনারা বাইরের লোক, বুঝবেন না, আমরা বিশ্বাস করি। কিন্তু উনি তো স্বাভাবিকভাবে জাননি ওনাকে খুন করা হয়েছে। সঙ্গে সঙ্গে আরেকজন বলে উঠল, ওই দেখলে, ঠিক শুনেছি। আচ্ছা, কিন্তু খবরটা এদিকে আসার আগেই আপনি পুলিশের জিপে দক্ষিণ পাড়ায় গেলেন কি করে? আমরা ওনার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, সুযোগ পেলাম না। খুন টুন বাজে কথা। ওই হেজে যাওয়া বুড়োকে খুন করবে কে? কেন করবে? ওই বয়সের লোক চলে ফিরে বেড়াচ্ছে বলে গ্রামের লোক গর্ব করত। তবে ভূত প্রেতের সঙ্গে যোগাযোগ ছিল বুড়োর। অনেকের অনেক রহস্যের কথা জানতো। আপনি যে বাড়িতে উঠেছেন সেই সেন বাড়ির আগের ম্যানেজার বাবু বিকেলে বেড়াতে যেত সেই মহা বটবৃক্ষের দিকে। গজেন বুড়োর সঙ্গে তো তার কথা হতো। ব্যাস, গাছ থেকে পড়ে তিনি মারা গেলেন। সাপুরে যেমন সাপের ছোবলে মরে, এই ভূত প্রেতনি যারা কারবার করে না, তাদেরও একই দশা হয়। অর্জুন কথা না বাড়িয়ে চা শেষ করে দাম দিয়ে বাড়ির পথ ধরল। হঠাৎই একটা তথ্য পাওয়া গিয়েছে। মঙ্গলময় বাবুর সঙ্গে গজেন দাদুর যোগাযোগ ছিল। কেন? কি কারণে? জমিদারের ম্যানেজারের সঙ্গে একজন প্রজার যে যোগাযোগ, সেই রকম নিশ্চয়ই নয়। নির্মল কাজে যোগ দেওয়ার পর মঙ্গলময় বাবু তো সেই ভূমিকায় ছিলেন না। দুপুরে গজেন দাদু বলেছিল, ওরা বলল আমি নাকি সব জানি। এতদিন যখন বেঁচে আছি তখন কি আর জানি না? আদার ব্যাপারই জাহাজের খবর রাখবো কি করে? সেনেদের খবর সেনেরা জানে, আমি তো ওদের প্রজা। সেনেদের খবর সেনেরা জানে। হঠাৎ এই কথাটি কেন বলেছিলেন বৃদ্ধ? যারা ওনার কাছে জিজ্ঞাসাবাদ করেছিল তারা কি সেনদের খবর জানতে চেয়েছিল? অবশ্যই তাই হবে, নইলে এই কথাগুলো উনি বলতেন না। আর যেটা জানতে চেয়েছিল সেটা বাইরের লোক জানবে না, সেনেরাই জানবে। এই ব্যাপারে বৃদ্ধ কি নিশ্চিত ছিলেন? তখন তার মাথা কাজ করছিল না, ভুল বকছিলেন। ওনার কথা কি আদেও বিশ্বাসযোগ্য? কিছুক্ষণ পর অর্জুন ঘরে ফিরে এলো। বাবু, আপনি চা খাবেন? না, আমি একটু লাইব্রেরিতে যেতে চাই। চাবি নিয়ে এসে লোকটি দরজা খুলে দিয়ে আলো জ্বেলে দিল। সে ঘর থেকে বেরিয়ে গিয়ে অর্জুন দুপুরে রেখে যাওয়া বইটি খুঁজতে গিয়ে অবাক হলো। বইটা নেই। আমার স্পষ্ট মনে আছে আমি বইটি রেখে গিয়েছিলাম। বই নেই মানে ঘরে কেউ ঢুকেছিল যে বই চুরি করেছে। এখান থেকে কোনো বই নিয়েছো তুমি? আমি না তো, এখানকার কোনো কিছুতেই আমি হাত দিই না। বিকেলে পুলিশের ওসি এসেছেন শুনে আমি যখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম তার কত পরে তুমি দরজা বন্ধ করেছিলে? আপনি বেরিয়ে যাওয়া মাত্রই তো তালা দিয়ে দিয়েছিলাম। ভালো করে ভেবে বলো। ভগবানের দিব্যি বাবু, আমি তো হাত দিইনি, কেউ ঢুকতেও পারিনি। আশ্চর্য, বইটা এমনি এমনি উধাও হয়ে গেল। এই তুমি এক কাজ করো তো, নির্মল বাবুকে গিয়ে ডাকো। কি হচ্ছে অর্জুন? বই চুরি গিয়েছে নাকি? হ্যাঁ, মা জননী আমাকে পড়তে দিয়েছিলেন ইংরেজি লেখা ওই সেন বংশের পূর্বপুরুষদের ইতিহাস। কিছুটা পড়ার পর ওসি এসেছে শুনে এখানে বইটা রেখে আমি বেরিয়ে গিয়েছিলাম। তো যখন ফিরে এলাম দেখলাম সেটা উধাও এখান থেকে। মা জননী কানে গেলে কি অবস্থা হবে তোমরা বুঝতে পারছো? বই কোথায়? বিশ্বাস করুন বাবু, আমি জানি না আমি কেন ওই ইংরাজি বই নিতে যাব। আমি তো পড়তেই পারি না বাবু। অর্জুনের মনে হলো লোকটি সত্যি কথা বলছে, অথচ বইটি যে উধাও হয়েছে সেটাও ঠিক। হঠাৎ নির্মল আবিষ্কার করলো ও বাগানের দিকে জানলাটা ভেজানো, ভিতর থেকে বন্ধ করা হয়নি। সে দ্রুত সেখানে গিয়ে পাল্লা খুলতেই অন্ধকারে ডুবে থাকা গাছপালাগুলো দেখা গেল। এই, তুমি এই জানলাটা বন্ধ করোনি? লোকটি স্পষ্টতই বিভ্রান্ত। এগিয়ে এলো কয়েকবার। অর্জুন দেখল জানলার ওপাশে দাঁড়িয়ে একটা লাঠির সাহায্যে টেবিল থেকে বইটা তুলে নিয়ে নেওয়া যায়, কিন্তু কেন নেবে? ওই বইটিতে যে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা চোর জানবে কি করে? যদি জেনে থাকে তাহলে বুঝতে হবে সে যথেষ্ট বুদ্ধিমান এবং ওয়াকিবহাল। বলছি, একটা টর্চ দিতে পারবে? নির্মলের হুকুমে কাজের লোকটি টর্চ নিয়ে এলো।
সেটি জেলে অর্জুন বাইরে বেরিয়ে বাগানে চলে এলো। জানলার এক পাশে এসে টর্চের আলো ফেলল। সদ্য মাটি খোঁড়ার কারণে ওখানে ঘাস জন্মায়নি। এই তো জানলার নিচে মাটিতে মানুষের দাঁড়াবার প্রমাণ স্পষ্ট। না, এটা কোনো পায়ের ছাপ নয়, লোকটির পায়ে জুতো ছিল, কিন্তু জুতোর আদল স্পষ্ট নয়। বিজ্ঞানসম্মত পরীক্ষার সুযোগ থাকলে অবশ্য ছাপটা পাওয়া যেত। তার জন্য আগামীকাল মালদা শহর থেকে বিশেষজ্ঞ আনাতে হবে। অর্জুন আশেপাশে টর্চ ফেলতে লাঠিটা খুঁজে পেল। লাঠির একটা মুখে দড়ি দিয়ে আঁকশি তৈরি করা হয়েছে। চোর এতটাই ব্যস্ত যে বইটি নিয়ে তারপর আঁকশি খুলে ফেলার প্রয়োজন বোধ করেনি। এই লাঠিতে নিশ্চয়ই হাতের ছাপ পাওয়া যাবে, কিন্তু তা পরীক্ষা করার সুযোগ আপাতত এখন নেই। অর্জুন ঘরে ফিরে এলো। এই কিছু পেলি? হ্যাঁ, তোর কাজের লোকটি নির্দোষ বলেই মনে হচ্ছে। চোর জানলা দিয়ে আঁকশির সাহায্যে বইটা নিয়ে গিয়েছে। কি ছিল বইটায়? এই বংশের পূর্বপুরুষ কত ধনসম্পদের মালিক ছিলেন তার ইতিহাস। কিন্তু এরকম একটা বইয়ের কথা চোর জানবে কি করে? সেটাই ভাবছি। বইয়ের কথা জানতেন মঙ্গলময় বাবু, তিনিই সংগ্রহ করেছিলেন। তারপর মা জননীকে দেন। মা জননী হলেন দ্বিতীয় জন যিনি এই বইটার কথা জানতেন। তৃতীয় জন আমি। তুই জানতিস? না না না, আমি জানতাম না। তাহলে এই তিনজন। একজন এই পৃথিবীতে এখন আর নেই। অবশ্য আরেকজন থাকতে পারেন, তিনিও এখন এই পৃথিবীতে নেই। চায়ের দোকানে শুনলাম মঙ্গলময় বাবু গজেন দাদুর সঙ্গে দেখা করতে যেতেন। কি বিষয়ে আলোচনা করতেন ওটা ঠিক জানি না। যদি সেনবাড়ি নিয়ে কথা হয়ে থাকে তাহলে এই বইটির কথা উল্লেখ তিনি করতেই পারেন। গজেন দাদু তো মারা গিয়েছেন। হ্যাঁ, তার পক্ষে তো এখানে এসে চুরি করা সম্ভব ছিল না। উনি অবশ্য আজকে আমাকে বলেছিলেন যে সেনেদের খবর সেনেরা জানে। সেটা ওই বইটাকে ভেবে বলা কিনা তা ঠিক জানি না। ওনার কাছ থেকে শুনেও তো কেউ আসতে পারে। পারে, কিন্তু সে জানবে কি করে যে আমি এই লাইব্রেরি ঘরের চেয়ারে বসে এই বিশেষ বইটি পড়ছি? আর গজেন দাদুর পক্ষেও কি বইটির নাম ঠিকঠাকভাবে বলা সম্ভব? যে চুরি করেছে সে বইটিকে চিহ্নিত কি করে করলো? না, ব্যাপারটা আদৌ সহজ নয়। এই বলছি, মা জননীর সাথে একবার দেখা করা যাবে? ওনার শরীর ভালো নয়, বলছিলেন ডাক্তারের কাছে যেতে পারেন। যদি যান তাহলে। উনি তো গত রাত্রেও গিয়েছিলেন। ওষুধে কাজ না হলে পরপর দুদিন যেতে অসুবিধাটা কোথায়? কিন্তু মুশকিল হলো রবিবার ছাড়া ডাক্তার এখানে আসতে পারবেন না। আমি দেখছি, যদি উনি দেখা করতে চান তাহলে তোকে খবর দেবো। তারা লাইব্রেরির দরজায় তালা দেওয়া হলো দেখে অর্জুন ফিরে এলো নিজের ঘরে। এখনো পর্যন্ত আমার হাতে তেমন কোনো তথ্য নেই। যেটুকু পেয়েছি তা হলো হত্যাকারী এই ঘুমেই আছে, নইলে গজেন দাদু ঘুমোতেন না। দ্বিতীয়ত, লোকটা বা ওদের মধ্যে অন্তত একজন মোটামুটি শিক্ষিত, ইংরেজিটাও জানে। কিছুক্ষণ পরে আবার নির্মল এলো। এই অর্জুন, মা জননী তোর জন্য অপেক্ষা করছেন। দেখ, তোকে বলতে খারাপ লাগছে, কিন্তু বইয়ের ব্যাপারটা কি ওনাকে না জানালেই নয়? কেন বলতো? কর্তব্যে গাফিলতির অপরাধে লোকটার চাকরি যাবে। ও কেন জানলাটা বন্ধ করে দরজায় তালা দেয়নি? মা জননী খুব কড়া ধাতের মানুষ। অন্যায় করলে শাস্তি তো পেতেই হবে, কিন্তু একজন সাধারণ কাজের লোকের চাকরির জন্য তুই এত চিন্তিত হয়ে উঠছিস কেন? না না, আমার কি, চাকরি গেলে তো আমার কাছেই কান্নাকাটিটা করবে, সেটাকে এড়াবার জন্যই। থাক, তোর যা করা উচিত বলে মনে হয় তুই তাই কর। উনি শহরে ডাক্তার দেখাতে যাচ্ছেন না? না, তুই কথা বলতে চাইছিস শুনে উনি বললেন যে আমি গিয়ে যেন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আসি আর ওনার অসুবিধার কথাটা বলি। অবশ্য বলা মানে উনি ওনার অসুবিধার কথা লিখে দেবেন চিঠিতে, আমি সেই খামটা পৌঁছে দিয়ে আসবো আর কি। তারপরে যা ওষুধ দেবে নিয়ে আসবো। মা জননী বসেছিলেন তার দামি বসার ঘরে। প্রথমবারেও লক্ষ্য করেছিল, আজও অর্জুন দেখল ভদ্রমহিলা বাড়িতেও সাজগোজ করে থাকা পছন্দ করেন। আসুন। কত দূরে এগোলেন? গোলক ধাঁধায় আছি।
আপনি শুনলাম অসুস্থ? হ্যাঁ, বয়স তো হচ্ছে, শরীর আর কত একা লড়বে, ওষুধ খেতে হচ্ছে। পাশের টেবিল থেকে একটা খাম তুলে নির্মলের দিকে এগিয়ে ধরলেন মা জননী। আর দেরি করবেন না। যদি উনি বলেন কাল সকাল থেকে ওষুধ খেলে চলবে, তাহলে আজ আর বিরক্ত করবেন না। আসুন। খামটা নিয়ে মাথা নেড়ে বেরিয়ে গেল নির্মল। বলুন অর্জুনবাবু, কি জন্য দেখা করতে চাইছিলেন? প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ডেজ আফটার হি ফ্রেড বইটা আমার কাছে এখন নেই। আজ বিকেলে লাইব্রেরি ঘরে বসে পড়ছিলাম বইটা, কাজের লোক এসে জানালো থানা থেকে ওসি এসেছেন। বইটি টেবিলে রেখেই উঠে যাই। কিছুক্ষণ আগে লাইব্রেরি ঘরের তালা খুলে ভেতরে গিয়ে দেখি বই উধাও। পাশে জানলা বন্ধ ছিল না, ওখান থেকে সহজেই বই নিয়ে চলে যাওয়া যায়। আচ্ছা, আপনি কি আমাকে ছাড়া আর কাউকে বইটির কথা বলেছেন? না, কাউকে বলিনি। তবে তবে আমার ছেলে বিদেশে থাকে, তাকে ইমেলে জানিয়েছিলাম। আপনি নিজেই ইমেল করেছিলেন? না, কম্পিউটারে আমি হাত দিই না। একটা ল্যাপটপ আছে, ম্যানেজারবাবু সেটা নিয়ে প্রয়োজনীয় কাজ করেন। উনি আমার হয়ে মেল পাঠান। হ্যাঁ, ছেলেকে জানাতে গিয়ে উনিও জেনেছেন। বইটি পড়লে মনে হবে এই লক্ষণ সেনের ভাইরা যে বিপুল ধনরত্ন নিয়ে এখানকার গ্রামগুলোতে আত্মগোপন করেছিলেন নবাবের লোকজনকে এড়াতে, তারা সেই ধনরত্ন ব্যবহার করেননি, একেবারে সাধারণ মানুষের মতো থেকে গিয়েছিলেন। কিন্তু সেই ধনরত্ন তাঁরা লুকিয়ে রেখেছিলেন এই মালদার মাটিতেই। চোর ভেবেছিল বইটি থেকে হয়তো কোনো ক্লু খুঁজে পাবে, যা ধরে এগোলে সে ধনরত্নের হদিশ পাবে। তার মানে এখনও সেগুলো অনাবিষ্কৃত। মঙ্গলময়বাবু খুন হয়েছেন কারণ সম্ভবত তিনি ধনরত্নের হদিশ পেয়ে গিয়েছিলেন। এটা কি আপনার অনুমান? কিছুটা। মঙ্গলময়বাবু ওই বইটি লাইব্রেরি থেকে নিয়ে আপনাকে পড়তে দেননি, কারণ বইটি লাইব্রেরিতে কখনোই ছিল না। সে কি? হ্যাঁ, ওই বইটি তিনি বাইরে থেকে সংগ্রহ করেছিলেন। আপনার লাইব্রেরির বুক লিস্টে ডেজ আফটার হি ফ্রেড এর কোনো এন্ট্রি নেই। আমার ধারণা উনি লাইব্রেরিতে বসে এই নিয়ে পড়াশোনা করতেন। মাঝে মাঝে জট ছাড়াতে তিনি যেতেন গজেন দাদুর সঙ্গে কথা বলতে। গজেন দাদু? এই ঘুম ঘুম গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ উনি, যিনি আজ বিকালেই মারা গিয়েছেন। কিভাবে মারা গেলেন? স্বাভাবিকভাবেই মারা যেতেন, ওই বয়সে তো সবাই পৌঁছায় না। দুপুরে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন উনি। আমার সঙ্গে ওনার যোগাযোগ হয়েছে, জানার পর আততায়ী আর ঝুঁকি নিতে চাইনি। জ্ঞান ফিরে এলে যদি ওনার মুখ থেকে আমি কোনো কথা বের করে ফেলি, সেই আশঙ্কায় গুলতি দিয়ে সূচালো পাথর ছুঁড়ে ওনাকে মেরে ফেলেছেন। সর্বনাশ! কে এই কাজ করতে পারে? এই গ্রামের কেউ? সেটা এখনো আমি ঠিক জানি না, তবে আজ ওর বা ওদের সঙ্গে সম্ভবত গজেন দাদুর দেখা হয়েছিল, কথা হয়েছিল। ওরা কিছু জানতে চেয়েছিল, যার উত্তরে গজেন দাদু বলেছিলেন সেনেদের খবর সেনেরা জানে। তার মানে আততায়ীরা যা জানতে চাইছে তা শুধু আপনারাই জানেন। আমরা? হ্যাঁ, সেনবাড়ির মানুষ বলতে তো আপনারাই। বাহ, সেনবাড়ির মানুষ বলতে এখন আমরা 3 জন, কিন্তু এই গ্রামে সেন টাইটেল আছে এমন অনেক পরিবার বাস করেন। ও, অর্জুনের কপালে ভাঁজ পড়ল। এটা কেন সে চিন্তা করেনি? আপনারা 3 জন মানে? আপনাকে বলেছিলাম আমার এক মানসিক প্রতিবন্ধী দেওর আছেন এখানে। আমার একমাত্র সন্তান থাকে শিকাগোতে। দূরে থাকলেও সে এই বাড়ির উত্তরাধিকারী, তাই 3 জন বলেছি। ও হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটা অনুরোধ, যে কাজের লোকের গাফিলতিতে বইটি চুরি গেছে ওকে এখান থেকে সরিয়ে দিন। সরিয়ে দেব? কাল সকালেই ওকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। প্লিজ ওকে চাকরি থেকে ছাড়াবেন না, বরং আপনি অন্য কাজে ওকে বদলি করুন। ওর জায়গায় আপনি বকু নামের লোকটিকে কাজে রাখতে বলুন। বকু? বকুকে আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। লোকটির চেহারা দেখে ভাববেন না খুব সাহসী, বরং উল্টোটা।
তাছাড়া ও গোয়াল ঘরের কাজ জানে, বুদ্ধিও কম। ঘর ধরে তালা খোলা, আউট হাউসে দেখাশোনা করার কাজও ঠিক পারবে। কেন এরকম চাইছেন? লোকটির চাকরি না গেলে সে কৃতজ্ঞ বোধ করবে। কৃতজ্ঞ মানুষের উপকারী হয়। মা জননী অসহিষ্ণু ভঙ্গিতে হাত নাড়লেন, মুখে কিছু বললেন না। এই গ্রামের অন্যান্য সেন পরিবাররাও কি লক্ষণ সেনের বংশধর? ভুল করলেন। লক্ষণ সেনের বংশধররা এদিকে ছিলেন না, কারণ লক্ষণ সেন তাঁর পরিবার নিয়ে পদ্মা নদী পেরিয়ে পূর্ববঙ্গে চলে যান। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে। আপনার তদন্ত শেষ করতে আর কতদিন লাগবে? এখনই ঠিক বলতে পারছি না। গজেন দাদু মারা না গেলে আপনাকে বলতাম যে আরও 24 ঘন্টার মধ্যে আপনাকে সবটাই জানাতে পারবো। রাত 12টা নাগাদ গাড়িটা ফিরে এলো। এখান থেকে মালদা শহরের যে দূরত্ব, তাতে গিয়ে কাজ শেষ করে ফিরে আসতে এরকম রাতই হবে। অর্জুন জানলার পাশে দাঁড়ালো। গেট পেরিয়ে গাড়িটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াতেই অন্ধকারে আলো জ্বলে উঠল ভিতরে। যে দরজা খুলেছে তাকে চিনতে অসুবিধা হলো না। আদেশ পালন করে ফিরে এসেছে নির্মল। দ্রুত পায়ে ভিতরে চলে গেল। প্রৌঢ় ড্রাইভার গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে রইল একটু, তারপরে গেট বন্ধ করে বাইরে চলে গেল। আচ্ছা, লোকটা বলেছিল দেরি হয়ে গেলে রাত্রে এখানেই থেকে যায়। রাত 12টা কি ওর কাছে দেরি নয়? সকালে ঘুম ভেঙেছিল রোদ ওঠার আগে। তৈরি হয়ে অর্জুন বেরিয়ে পড়ল। বাগানে ঘুরতে ঘুরতে গোয়াল ঘরের কাছে পৌঁছাতে বুকুকে দেখতে পেল। মাটিতে উবু হয়ে বসে আছে, গালে হাত। ওই ভয়ঙ্কর চেহারা লোকটিকে শিশুর মতন দেখাচ্ছে। কি ব্যাপার বকু, আজও ভূত দেখেছ নাকি? আমার চাকরিটা চলে গেছে বাবু। সে কি? কি করে জানলে? কে বলেছে? একটু আগেই হরিন্দা এসে বলে গেল। 8টার সময় মা জননী আমরাই ডেকেছেন। তাতে কি করে বুঝলে যে চাকরি চলে গেছে? এ বাড়ির কাজের লোকেদের মা জননী তখনই ডাকেন যখন তাদের চাকরি চলে যায় বাবু। আচ্ছা, চিন্তা করো না, অন্য কারণও তো থাকতে পারে। আচ্ছা, আমাকে বলো তো, হরিধনদাকে? মা জননীর খাস চাকর, ওই উপরেই থাকে। আগে থেকে মন খারাপ করো না, তোমার চাকরি যায়নি। আপনি কি করে বলছেন? আমি জানি। আচ্ছা, তুমি আমাকে বলো তো, আগের বুড়ো ম্যানেজার বাবু কোন ঘরে থাকতেন? ওই ও পাশের ঘরে। অর্জুন দেখল একতলার একেবারে পিছন দিকের কোণার ঘর। তোমার তো 8টা পর্যন্ত কোনো ভয় নেই, তার এখন অনেক দেরি আছে। তুমি এক কাজ করো, আমার সঙ্গে এসো। অনিচ্ছা সত্ত্বেও বুকু সঙ্গে এলো। দরজার শেকল টানা, তালা নেই। অর্জুনের নির্দেশে শেকল খুলল বুকু। ঘরের ভিতরটা অন্ধকার। জানলা খুলতেই একটা তক্তপোষ, আলনা আর টেবিল চেয়ার দেখতে পেল অর্জুন। আলনায় কিছু ধুতি পাঞ্জাবি আর চাদর ঝুলছে। ঘরের একপাশে দড়িতে শেষবার শুকোতে দেওয়া গামছা এখনও রয়েছে। তক্তপোষের উপরে বিছানাটা গোটানো। টেবিলের ড্রয়ার অর্ধেক খোলা, কিছু কাগজ নিচে পড়ে রয়েছে। উনি মারা যাওয়ার পর পুলিশ কি এখানে এসেছিলেন? হ্যাঁ না বাবু, ওই নতুন ম্যানেজার বাবু আর হরিন্দা এসে কিসব খোঁজ দিলেন। অর্জুন বুঝল এতদিন পরে এই ঘরে কোনো সূত্র পাওয়া সম্ভব নয়। আরে তুই সাত সকালে এই ঘরে কি করছিস? যিনি খুন হয়েছেন তার ঘরটা একবার দেখতে এলাম। বলতে বলতে অর্জুন দেখল বকু সন্তর্পণে নির্মলকে কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ও আরে, মা জননী বলেছিলেন ওনার কোনো আত্মীয় স্বজনের হদিশ পাওয়া যায় কি না এই ঘরে একটু খুঁজে দেখতে। আমরা তাই খুঁজছিলাম, পেলাম না রে কিছুই। আমরা মানে? আমরা মানে আমি আর মা জননীর খাস চাকর হরিধন। লোকটার কোনো পাস্ট রেকর্ড নেই জানিস। এই ঘরে কোনো জুতো নেই, অথচ ডেড বডির পায়ে জুতো ছিল না। ভদ্রলোক নিশ্চয়ই খালি পায়ে বাইরে যাননি, এটা লক্ষ্য করিসনি? না আরে বাবা, আমি কি তোর মতো বুদ্ধি রাখি নাকি রে? তাহলে এই চাকরি করব কেন? তুই দেখছি খুব সকালেই উঠে পড়িস। হ্যাঁ, ওই উঠে বাগানে হাঁটি আর কি। চা খেয়েছিস? না। এই নির্মল, আমি একজনের সঙ্গে দেখা করতে চাই। কার সঙ্গে? ওই মা জননী বলেছিলেন না ওনার এক দেওর এই বাড়িতেই থাকেন। কিন্তু জানি, উনি বলেছিলেন ভদ্রলোক মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ,
কারোর সঙ্গে কথা টথা তো বলেন না, টিভি চালিয়ে বসে থাকেন সারা দিন। দেখেন বলে তো মনেও হয় না। বিকেলে ছাদে ওঠেন হাঁটার জন্যে, কিন্তু কিছুতেই ছাদের ধারে যান না। তাহলে তো সবই জানিস। জেনেই যেতে চাইছি। ঠিক আছে, দাঁড়া, আমি মা জননীর সঙ্গে একবার কথা বলে নিচ্ছি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের সঙ্গে দেখা করতে গেলে ওনার সঙ্গে কথা বলতে হবে কেন? তাছাড়া উনি তো তোর সামনেই আমাকে বলেছেন সমস্ত রকমের সহযোগিতা করা হবে। খামোখা ওনাকে বিরক্ত করবি কেন? বেশ, কখন যেতে চাইছিস বল? কখন আবার? এখনই চল। একটু ইতস্তত করেও পা বাড়ালো নির্মল। বাড়ির পিছন দিকে জমাদারদের উপরে ওঠা সিঁড়ির দিকে একবার তাকালো সে, তারপর মাথা নেড়ে অর্জুনকে নিয়ে বাড়ির সামনে চলে এলো। এখনও রোদ ওঠেনি, চারধার ছায়া ছায়া। সিঁড়ি ভেঙে বন্ধ দরজার কাছে এসে বেল বাজালো নির্মল। মিনিট দেড়েকের মধ্যে গোলগাল চেহারার একটি মধ্যবয়স্ক লোক দরজা খুলে তাদের দেখে একপাশে সরে দাঁড়ালো। মা জননী কি ঘুম থেকে উঠেছেন হরিধন? না, এখনো সময় হয়নি। উঠলে কিছু বলবো কি? না, এমনি জিজ্ঞেস করছিলাম। আয়। অর্জুনকে ইশারা করে সে সিঁড়িতে পা দিল। এই পথে অর্জুন এসেছে। দোতলায় মা জননী থাকেন। সেদিকে না গিয়ে ডান দিকে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলো নির্মল। সিঁড়ির মুখের দরজাটা বন্ধ। নির্মল শব্দ করলে ভিতর থেকে তালা খোলা শব্দ হলো। একজন প্রৌঢ় কাজের লোক বেশ অবাক হয়ে তাদের দেখল। ছোটবাবু কি করছেন? আগে টিভি দেখছেন বাবু। মানে ঠিক আছে, এই অর্জুন আয়। করিডোর দিয়ে এগিয়ে যে ঘরের দরজায় নির্মল দাঁড়ালো, তার ভিতর থেকে শব্দ ভেসে আসছে। কেউ বক্তৃতা করছে হিন্দিতে। অর্জুন সেখানে পৌঁছে দেখল টিভি চলছে, আর তার সামনে চেয়ারে বসে আছেন যে ভদ্রলোক, তাঁর চোখ টিভির পর্দায়। পাঞ্জাবি পরা মানুষটি বেশ রোগা, চুল সাদা। ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, উনি একটুও সাড়া দেন না। অর্জুন এগিয়ে গিয়ে টিভিটাকে বন্ধ করে দিয়েই মানুষটির দিকে তাকালো। কোনো প্রতিক্রিয়া নেই, অন্তত মিনিট খানেক। তারপরে হাই তুললেন, চেয়ার ছেড়ে উঠে ওদের দিকে তাকালেন, কিন্তু বোঝাই গেল কিছু দেখলেন না। নমস্কার মিস্টার সেন। ভদ্রলোক মুখ ফিরিয়ে অর্জুনকে দেখলেন, তারপর নিঃশব্দে হাসলেন। সে হাসির কোনো মানে হয় না। এই সময় কাজের লোকটি ট্রেতে চায়ের কাপ আর বিস্কুট নিয়ে এলো। টেবিলে ট্রে রেখে চায়ের কাপ তুলে ভদ্রলোকের ঠোঁটের সামনে ধরল। কয়েক সেকেন্ড পাথরের মতন স্থির থেকে খুব বড় চুমুক দিলেন উনি। আরে মুখ পড়ে যাবে তো। আগে ঠান্ডা করে এনেছি, উনি গরম খেতে পারেন না। লোকটি যত্ন করে চা বিস্কুট খাইয়ে দিয়ে চলে গেল। আর কিছু দেখার বাকি আছে? থাকি না একটু, আমার জরুরি কাজ আছে। তাহলে তুই চলে যা। ওই লোকটাকে বল আমাকে নিচে নামিয়ে দিতে। তোর কি সন্দেহ হচ্ছে বলতো? মঙ্গলময় বাবুর মৃত্যুর কোনো হদিশ কি ইনি দিতে পারবেন? দেখ, আমাদের মনে রাখতে হয় কেউই সন্দেহের বাইরে নয়। অবশ্য তোর যদি আপত্তি থাকে আমি চলে যাচ্ছি। না 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 না, আসলে উনি মানসিক প্রতিবন্ধী মানুষ, কথা বলেন না বলাই ঠিক। হাজার প্রশ্ন করে ওনার কাছ থেকে একটা উত্তর পাওয়া যায় না। এই বাড়িতে মঙ্গলময় বাবু বলে কেউ যে ছিলেন এবং তিনি যে মারা গিয়েছেন, এইসব তথ্যে ওনার কোনো আগ্রহই নেই। তাই বলছিলাম আর কি। ঠিক আছে, তুই থাক। নির্মল ঘর থেকে বেরিয়ে কাজের লোকটিকে নির্দেশ দিল, নতুন বাবুকে এক কাপ চা করে দাও, আর উনি যখন নিচে যেতে চাইবেন তখন পৌঁছে দিও, ঠিক আছে? নির্মল চলে গেলে অর্জুন ঘরের কোণের চেয়ারটায় গিয়ে বসল। মনে মনে ভাবল, যেন একটা জীবন্ত পুতুল। এক পা সামনে ফেলে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়েই থাকছেন, দুটো হাত ডানার মতো তুলে রাখছেন কিছুক্ষণ, তারপর আবার হেসে নামিয়ে নিচ্ছেন। শেষ পর্যন্ত চেয়ারে গিয়ে বসলেন, টিভির দিকে তাকালেন। এবার ওনার চোখে মুখে বিরক্তি ফুটল। অর্জুন উঠে গিয়ে রিমোট টিপে টিভি চালু করতেই সেটা চলে গেল। উনি টিভির দিকেই তাকিয়ে আছেন, কিন্তু কিছুই দেখছেন না। লোকটি ঘরে ঢুকলো ট্রে নিয়ে, একটা টুল অর্জুনের সামনে রেখে তার উপর ট্রে নামালো। তা তুমি ওনার সঙ্গে কতদিন আছো? তা বাবু 30 বছর। এতদিন? হ্যাঁ বাবু, আমি তখন যুবক ছিলাম, ছোট বাবুরও তখন জোয়ান বয়স। মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গেলেন। বড়বাবু তখনও বেঁচে ছিলেন। কত ডাক্তার বুদ্ধি করলেন,
কলকাতায় নিয়ে গেলেন, কোনো কাজ হলো না। সেই থেকেই আমি এখানে। ওপরে আর কেউ নেই? না, কথা বলতে হলে ছোটবাবুর সঙ্গে বলে যাই। শুনুক বা না শুনুক, মানুষটা তো জ্যান্ত এখনো। এখানে থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছে বাবু, আর বাইরে যেতে ইচ্ছে করে না। অন্য লোকেরা তো আমাকে আজ পাগল ভাবে। ছোটবাবুর মাথায় চোট লেগেছিল কি করে? ওই আম গাছ থেকে পড়ে গিয়ে। সে কি, পড়লেন কিভাবে? বাবু সেটা তো কেউ দেখেনি। আর আর তারপর থেকেই তো উনি কথা বলতে পারেন না। ওনাকে রোজ ছাদে নিয়ে যাও? হ্যাঁ বাবু, কিন্তু ছাদে উঠে কিছুতেই ধারে যাবেন না। হয়তো উপর থেকে নিচে পড়ে যাওয়ার ভয়টা মনে রয়ে গেছে। ওই ছাদের মাঝখান দিয়ে হাঁটবেন খালি। কথাটা শোনার পর একবার খেয়াল হলো, আচ্ছা, জননীও এই কথাই বলেছিলেন। যার ব্রেন একেবারে মৃত, তার মনে কি করে পড়ে যাওয়া স্মৃতিটা কাজ করবে? যদি কাজ করে তাহলে বুঝতে হবে যে কোনো কোনো স্মৃতি এখনো সক্রিয়, অর্থাৎ ব্রেন পুরোপুরি মৃত নয়। ছাদে একাই হাঁটেন? হ্যাঁ বাবু, হ্যাঁ। সে হাঁটার ধরন যদি দেখতেন। কিরকম? মানে অদ্ভুত। ওই ডান দিক দিয়ে হাঁটতে শুরু করেন, পরপর কয়েকটা মোড় নেন, তারপর বাঁ দিক দিয়ে চলে গিয়ে দাঁড়িয়ে পড়েন, আবার ঘুরে সেই একই রকম ভাবে ফিরে আসেন আগের জায়গায়। বাবু যতক্ষণ ছাদে থাকেন ওই একই জায়গা দিয়ে হাঁটেন, কিন্তু কেন ওরকম হাঁটেন কে জানে বাবু। রোজ? হ্যাঁ বাবু, রোজ। আমি লক্ষ্য করে দেখেছি। আগের দিন যেখানে যেমন ভাবে পা ফেলেছিলেন, পরের দিনও সেভাবেই পা ফেলেন, একই জায়গায়, একটু ভুল হয় না। হয়তো এটা ওনার খেয়াল। আচ্ছা, তুমি আমাকে দেখাতে পারবে? এখন ছাদে যাবেন? না না, এখানেই দেখাও না। আগে এই ঘরে তো অত জায়গা নেই বাবু। যা আছে তাতেই দেখাও। লোকটি ঘরের ডান দিকের কোণে চলে গেল। তারপর গোড়ালির উপর ভর করে দ্রুত হাঁটতে হাঁটতে পরপর কয়েকটা মোড় নিয়ে বাঁ দিকে চলে এসে দাঁড়ালো। এ সময় ছোটবাবু মুখ ফেরালেন। লোকটি যখন আবার পিছনে ফিরে ওইভাবে হাঁটতে শুরু করেছে, তখন একটা গোঙানি ছিটকে বেরোলো ছোটবাবুর মুখ থেকে। সঙ্গে সঙ্গে নেমে গেল লোকটা। সর্বনাশ, বাবু রেগে গিয়েছে। ছোটবাবু ততক্ষণে রিমোটটা শূন্যে তুলেছেন। অর্জুন সেটাকে লুফে নিয়ে লোকটিকে বলল, তুমি শান্ত করো, ওনাকে শান্ত করো। ছোটবাবুকে শান্ত করতে লোকটির অনেক সময় লাগলো। চুপচাপ দেখে গেল অর্জুন। এক ঘন্টা পরে সে যখন নিচে নামলো, তখন রোদ ছড়িয়ে পড়েছে সমস্ত পৃথিবীতে। অর্জুন ফিরে এলো নিজের ঘরে। একটা কথা তার মাথায় কেবলই ঘুরপাক খাচ্ছিল। কাজের লোক আমাকে নকল করে দেখাচ্ছে দেখে ছোটবাবু অত ক্ষেপে গেলেন কেন? ওনার ব্রেন যদি কাজ না করে তাহলে তো ক্ষেপে যাওয়ার কোনো কারণ থাকে না। এ কথা ঠিক যে মঙ্গলময় বাবু খুন হওয়ার সঙ্গে ছোটবাবুর কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রতিবন্ধী হয়ে থাকার ব্যাপারটা যদি ওনার অভিনয় হয়েও থাকে, তাহলেও এই শরীর নিয়ে মৃতদেহ বহন করা সম্ভব নয়। এখানে বেশ কয়েকদিন থাকা হয়ে গেল, কিন্তু রহস্য এখনো রহস্যই রয়ে গেছে। আমি শুধু প্রমাণ করতে পেরেছি দুর্ঘটনায় মানুষটি মারা যাননি, তাকে খুন করা হয়েছিল, এবং খুনের কারণ হলো সেনবাড়ির লুকোনো ধনসম্পদের হদিশ তিনিই জানতে পেরেছিলেন এবং কাউকে তা জানাতে চাননি। মঙ্গলময় বাবু সেটা জানতে পেরেছিলেন 1 বছর আগেই। প্রাণের আশঙ্কা করে ডেজ আফটার হি ফ্রেড বইটির সঙ্গে যে চিরকুট তিনি মা জননীকে পাঠিয়েছিলেন, তাতে আশঙ্কার কথাটা লিখেছিলেন। মা জননী কেন তখন চিরকুটটি পড়েননি, এর কারণটা ঠিক বোঝা যাচ্ছে না। নাকি পড়েও গুরুত্ব দেননি তখন, আজ অন্য কথা বলছেন। মা জননী এটা বলছেন যে এই ঘুম ঘুম গ্রামে সেন পদবীর অনেক পরিবার রয়েছেন। তাঁরা কারা? খবরটা নেওয়া দরকার।
কাউকে কিছু না বলে ব্রেকফাস্ট না খেয়ে অর্জুন বেরিয়ে পড়ল। চায়ের দোকানের সামনে এসে সে দেখল আজ ভিড় নেই, দোকানদার ছাড়া আর একজন খদ্দের রয়েছে। আজ আড্ডা জমেনি কেন? আজ যে হাটবার, মাইল দুয়েক দূরে 2 গ্রামের মধ্যে হাট বসে, সবাই গিয়েছে সেখানে, বিকেলে পাবেন। আচ্ছা, এখানে সেন পদবীর লোকজন কীরকম আছেন? তা বেশ কয়েকজন, সবাই ওই সেনবাড়ি প্রজা ছিল। জমিদারি প্রথা উঠে যাওয়ার সময় সেনকর্তা তাদের নামে জমি ট্রান্সফার করে রেখেছিলেন। এখনও সেই জমির ফসলের শতকরা 20% সেনবাড়িকে দিতে হয়। তো দেয় কেন? সে অনেক টাকা ধার নিয়েছিল বলে লিখিয়ে নিয়েছিল, ফসল না করে মামলা করে ঘটি বাটি চাটি করে দেবে, তাই। এর প্রতিবাদ কেউ করে না? সে মেনে নিয়েছে সবাই, আসলে একই রক্ত তো। একই রক্ত মানে? লক্ষণ সেনের ভাইদের বংশধর তো সবাই। তাহলে এদের অবস্থা ভালো আর বাকিদের সাধারণ কেন? তা জানি না। বাপ ঠাকুরদা বলতেন 200-250 বছর আগে হঠাৎ ওই সেনেদের পূর্বপুরুষরা নাকি মাটি থেকে মণিমাণিক্য কুড়িয়ে পায়, পেয়ে তাদের অবস্থা ফিরিয়ে নেয়। আমারও পদবী সেন। তাই নাকি? হ্যাঁ, আমি চা বিক্রি করি, দিনে 40 টাকা আয় করতে উদয়স্ত খাটি, আর ওদের কাছে 40,000 টাকা হাতের ময়লা। চায়ের দোকান ছাড়িয়ে অর্জুন বুঝতে পারল আজ গ্রামের পথঘাট বেশ ফাঁকা, বেশিরভাগ মানুষই হেঁটে গিয়েছেন। সে দক্ষিণ পাড়ায় না ঢুকে একটু ঘুরে মহাবটবৃক্ষের কাছে চলে এলো। দুপাশে গাছপালা, মাঝখানে রাস্তা। জায়গাটা একদম শুনশান। রোজ এখানে আসতেন গজেন দাদু, আর আসবেন না। পোস্টমর্টম হয়ে যাওয়ার পর ওনার শরীরটা গ্রামে নিয়ে আসা হবে, সেটা কখন কে জানে। এই যে মহাবটবৃক্ষ, এর ডালে ডালে ভূতপ্রেত ঝুলে থাকে। গল্পটা কবে চালু হয়েছিল কে জানে। গজেন দাদু থাকলে ওনার মুখে শোনা যেত। এখন এখানকার অনেকেই ভাবছেন গজেন দাদুর আত্মার জায়গা হয়েছে এই ডালে। ওনার আত্মাকে ভয় পেয়েই বোধহয় কিছুদিন এখানে লোকজন একটু কমই আসবে। অর্জুন অনেকটা হেঁটে সেই বেল গাছটার কাছাকাছি আসতেই রাস্তার এক পাশে সাইকেল দাঁড় করানো দেখতে পেল। সাইকেল আছে, মানুষ নেই কেন? ও, হয়তো প্রাকৃতিক প্রয়োজনে নেমে গিয়েছেন ঝোপের পাশে। অর্জুন সতর্ক হলো। রাস্তা ছেড়ে সে পাশের বুনো ঝোপের জঙ্গলে নেমে গেল চট করে। নিজেকে আড়াল করে দাঁড়ালো যেখানে, সেখান থেকে সাইকেলের চারপাশটা স্পষ্ট দেখা যায়। মিনিট 5 দাঁড়াবার পর অদ্ভুত ঘটনাটা ঘটল। বেলগাছ থেকে একটা বেল আচমকা খসে পড়ল সাইকেলটার উপর। তার ধাক্কায় সাইকেলটা উল্টে পড়ে গেল মাটিতে। তার পিছনের চাকার ঠেকনাটা ভার সইতে পারল না। সাইকেল পড়া শব্দ শুনেই একটা লোক দ্রুত বেরিয়ে এলো ওপাশের ঝোপ থেকে। বিস্মিত হয়ে চারপাশে তাকিয়ে শেষ পর্যন্ত বেলটাকে দেখতে পেয়ে গাছের দিকে তাকালো। তারপর সাইকেলটা তুলে গাছের নিচ থেকে অনেকটা এদিকে এনে দাঁড় করিয়ে আবার ফিরে গেল ঝোপের দিকে। না, এই লোকটা প্রাকৃতিক প্রয়োজনে ঝোপের ভিতর যায়নি। সে নিঃশব্দে ঝোপের ভিতর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে অনেকটা কাছে চলে এসে ঝোপের ভিতরে ঢুকতেই দেখতে পেল লোকটাকে। মধ্য 30 বয়স, উবু হয়ে কিছু খুঁজছে, পাথর পাতা সরিয়ে দেখছে। অর্জুনের মনে পড়ল, ঠিক ওই জায়গা থেকেই তো আমি তাবিজটা খুঁজে পেয়েছিলাম। লোকটা কি তাবিজ খুঁজছে? সরাসরি চ্যালেঞ্জ করা যায়, কিন্তু লোকটা যদি অস্বীকার করে তাহলে তো কিছুই করা যাবে না। সে নিঃশব্দে সাইকেলটাকে সরিয়ে আনলো ঝোপের মধ্যে। তারপর বেলটা তুলে ঝোপের ভিতরে গিয়ে আবিষ্কার করল সেখানেও 2টো বেল পড়ে আছে। লোকটা তখন উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে মাটির দিকে তাকাচ্ছে। অর্জুন বেশ জোরে বেলটা ছুঁড়ল ওর মাথা লক্ষ্য করে। ওরে বাবারে, ওরে বাবারে, গেছি রে, গেছি, মরে গেছি রে। হাত দিয়ে মাথা টিপে ধরল লোকটা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় বেলটা ছুড়ল অর্জুন। লোকটা দৌড়ে ঝোপের বাইরে চলে এসে চিৎকার করল, সাইকেল, সাইকেল, আমার আমার সাইকেল। লোকটা ওপাশে তাকাতেই তৃতীয় বেল ছুড়ল সে। সঙ্গে সঙ্গে লোকটা ওরে বাবা, ওরে বাবা, ভূত, 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 ভূত বলে চোঁ চোঁ করে দৌড় লাগালো খানিকটা।
তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে মাঠের ভেতরে নেমে দৌড়তে লাগলো। এই লোকটা অবশ্যই গ্রামের লোক। বেলগাছের আগি আত্মা আর মহাবটবৃক্ষের প্রেতেরা থাকে তাই জানে, তাই ওখান থেকে ওই মহাবটবৃক্ষের দিকে দৌড়ে কথাটা মনে পড়ে যাওয়ায় দিক বদল করেছে। এর আগে ওরকম প্রাণ হাতে করে দৌড়াতে কখনো কাউকে দেখিনি। লোকটা যখন মাঠের ওপাশে মিলিয়ে গেল তখন সে ঝোপ থেকে সাইকেল বার করল। একটু চিন্তা করে সে সাইকেলে চেপে বসল। সাঁতার আর সাইকেল একবার শিখলে আর জীবনে ভোলা যায় না। সাইকেলে চেপে থানায় পৌঁছে অর্জুন ওসিকে পেল না। তিনি এখন মালদহ শহর থেকে ফিরে আসেন। সে একজন সেপাইকে সাইকেল পাওয়ার ঘটনা জানালো। ওই বেলগাছের তলায় রাস্তায় পড়েছিল সাইকেলটা? হ্যাঁ, কোনো মালিককে খুঁজে না পেয়ে থানায় নিয়ে এলাম। ও ঠিক আছে, দয়া করে আপনি আপনার কাছে রেখে দিন ওটা। হ্যাঁ, না না, অন্য লোকের জিনিস আমি নেব কেন? আরে আপনাকে নিতে বলছি নাকি, কাছে রাখতে বলছি। ওই বেলগাছের নিচে পড়েছিল, মালিক নেই, ও জিনিস থানায় রাখতে পারবো না। অতএব সাইকেল চালিয়ে সেনবাড়ির সামনে চলে এলো অর্জুন। এখন চায়ের দোকান বন্ধ। গেট খুলে সাইকেলটাকে বাগানের মধ্যে রেখে সে নিজের ঘরে চলে এলো। বেশ খিদে পেয়েছে। তাড়াতাড়ি স্নান সারতেই দরজায় টোকা পড়ল। সেটা খুলে দেখল বকু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বকু? আপনার খাবার নিয়ে আসবো বাবু? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি এই কাজে এসেছো? তোমার চাকরি চাইনি তাহলে? সকালে খুব ভয় পেয়ে গেছিলাম বাবু। এখন গরুগুলোর জন্য খুব মন কেমন করছে কি না। একসঙ্গে ছিলাম তো, কীরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ও, নির্মল মানে ম্যানেজার বাবু খেয়েছেন? উনি তো সদরে গিয়েছেন, যাওয়ার আগে আমায় বলে গিয়েছেন আপনার দেখাশোনা করতি। খাওয়া শেষ করে অর্জুন বকুকে ডাকল। বকু? আগে হ্যাঁ বাবু বলুন। এই সাইকেলটা কুড়িয়ে পেয়েছি বাগান থেকে, এখানে এনে রেখেছি। কেউ যদি এসে বলে তার সাইকেলটা হারিয়ে গেছে তাহলে তাকে দিয়ে দিও, কেমন? বিন্দুমাত্র অবাক না হয়ে মাথা নাড়ল বকু। অনেকক্ষণ অভুক্ত থাকায় পেট ভরে খাওয়ার কারণে ঘুম এসে গিয়েছিল। যখন ঘুম ভাঙল তখন বিকেল 4টে। সে তৈরি। দরজা খুলে সামনেই বকুকে দেখতে পেল। বাবু চা খাবেন? না না, এখন নয়। সাইকেলটাকে দেখেছো? হ্যাঁ বাবু, একখান বাচ্চা ছেলে এসে বলল তোমাদের বাড়িতে আমাদের সাইকেল আছে, দাও। এই দিয়ে দিল আমিও। 12-13 বছরের ছেলে হবে। সর্বনাশ, তুমি আমাকে না জিজ্ঞেস করেই দিয়ে দিলে? আপনি তো জিজ্ঞেস করতে বলেননি বাবু, চাইলে দিয়ে দিতে বলেছিলেন। ভুলটা তারই। বকু যা বলে তার বাইরে ওর পক্ষে ভাবা মুশকিল। ছেলেটাকে চেনো? না বাবু, আমি তো এই বাড়ির বাইরে যাই না তেমন। কীরকম দেখতে? ওর মাথায় ন্যাড়া হওয়ার পর একটু চুল উঠেছে বাবু। যাক, ঘুম ঘুম গ্রামের সব ছেলে নিশ্চয়ই ন্যাড়া হয়নি। কিন্তু ওই বাচ্চা ছেলেটির সঙ্গে তাবিজ খোঁজা লোকটির কি সম্পর্ক? হঠাৎ মাথায় বিদ্যুৎ চমকের মতন লাইন ভেসে উঠল। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। তাবিজের ভেতর থেকে উদ্ধার করা কাগজটা বের করে আবার দেখল। লাইনটা কাগজের বাঁ দিক থেকে শুরু হয়ে কয়েকটা মোড় নিয়ে ডান দিকে চলে গিয়েছে। যেখানে শেষ হয়েছে সেখানে ঝাঁঝরির মতন কিছু আঁকা। সন্তর্পণে কাগজটি ভাঁজ করে সে ছোটবাবুর কাজের লোকটিকে নকল করে দেখানো হাঁটার ভঙ্গি ভাবল। ডান দিক থেকে শুরু করে কয়েকটা মোড় নিয়ে বাঁ দিকে গিয়ে দাঁড়িয়ে পড়েন ছোটবাবু। প্রতিদিন বিকালে ছাদে গিয়ে ওই একই হাঁটা হাঁটেন। বকু গিয়ে খবর দিয়েছিল হরিধনকে। হরিধন এসে জানালো মা জননী অপেক্ষা করছেন। দোতলায় উঠতেই মা জননীর মুখোমুখি হলো অর্জুন। কি ব্যাপার? আমি একবার ছাদে যেতে চাই। এবারই ছাদে কি মঙ্গলাবাবুর খুনের ক্লু পাওয়া যাবে বলে মনে করছেন? আজ সকালেও তো আপনি ছোটবাবুর কাছে গিয়েছিলেন। হ্যাঁ, ওনাকে দেখতে ইচ্ছে হয়েছিল। কি দেখলেন? ওনার ব্রেন পুরোপুরি অসার বলে আমি মনে করি না। তার মানে বড় বড় ডাক্তাররা যা বলেছেন তা সত্যি নয়? তা আমি জানি না, আপনিও চলুন না আমার সঙ্গে। মা জননী এক মুহূর্ত ভাবলেন, তারপর সিঁড়িতে পা রাখলেন। ছাদের মাঝখানে দাঁড়িয়েছিলেন ছোটবাবু, 2 হাত ডানার মতন মেলে। দেখুন, উনি ডান দিক দিয়ে হাঁটতে শুরু করবেন, ঠিক বরাবর মোড় নেবেন, তারপর বাঁ দিকে কয়েক পা গিয়ে নেমে যাবেন। অর্জুনের কথা শেষ হওয়া মাত্র ছোটবাবু গোড়ালির উপর ভর দিয়ে
হাঁটতে শুরু করে অর্জুন যেমন বলেছিল অবিকল তেমনই হাঁটলেন। এই হাঁটাটা যদি খামখেয়ালি হয় তাহলে লক্ষ্য করুন, এখনই উনি যেখানে যেখানে পা ফেলেছিলেন ঠিক সেখানে পা ফেলে ফিরে আসবেন। মা জননী সেটা দেখলেন, তারপর ইশারায় দূরে দাঁড়ানো কাজের লোকটিকে ডাকলেন। উনি কতদিন এভাবে হাঁটছেন? অনেক দিন মা, তা প্রায় প্রায় বছর 10। আমাকে বলনি কেন? লোকটা মুখ নিচু করে দাঁড়ালো। এটা যে বলার মতন কথা তা সে বোঝে। মা জননী আর দাঁড়ালেন না, লম্বা লম্বা পা ফেলে নিচে নেমে গেলেন। অর্জুন দেখল ছোটবাবু আবার আগের জায়গায় ফিরে এসে দাঁড়িয়ে আছেন। সে একেবারে উল্টো দিকে চলে গিয়ে ওর দিকে মুখ করে দাঁড়িয়ে মঙ্গলময় বাবু তাবিজে আঁকা লাইনের মতন হেঁটে এলো বাঁ দিক থেকে ডান দিকে। সেটা দেখা মাত্র ছোটবাবুর চোখ বিস্ময়ে বিস্ফারিত হলো। তিনি আবার হাঁটা শুরু করলেন। ওই একই ভঙ্গিতে হেঁটে অর্জুনের সমান্তরাল রেখা এসে দাঁড়িয়ে ছাদের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বসে পড়লেন। এখন তাকে একেবারে স্ট্যাচুর মতন দেখাচ্ছে। এই সময় প্রৌঢ় চাকরটি অর্জুনের কাছে এলো। এখন অন্তত আধ ঘন্টা এইভাবেই বসে থাকবেন উনি, রোজই দেখছি। অর্জুন নেমে এলো। লোকটি ছোটবাবুকে ছেড়ে নামতে পারল না অর্জুনকে এগিয়ে দিতে। অর্জুন সোজা ছোটবাবুর ঘরে ঢুকে গেল। তার কেবলই মনে হচ্ছিল গত 10 বছরে সবার অজান্তে ছোটবাবুর মস্তিষ্ক কিছুটা সক্রিয় হয়েছে এবং তিনি মঙ্গলময় বাবুর মতো রত্নভাণ্ডারের হদিশ কিছুটা জানেন। যেহেতু এখনো তার মস্তিষ্ক পুরোপুরি সুস্থ নয়, তাই অন্ধকারে হারিয়ে যাচ্ছে ভাবনাগুলো। এই ঘরে জিনিসপত্র বেশি নেই। একটা আলমারিতে কিছু বই আছে, রবীন্দ্র রচনাবলী, বঙ্কিমচন্দ্র এবং শরৎচন্দ্রের বই। একটি বইয়ের নাম দেখে আলমারি খুলে বইটা বার করল সে। আলালের ঘরের দুলাল, 1861 সালে প্রকাশিত। অর্থাৎ এই বিশেষ বইটি নিচের লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলেন ছোটবাবু। মঙ্গলময় বাবু সম্ভবত ওই খবর জানতেন না, তাই আর একটা বই কিনে দিয়েছেন লাইব্রেরিকে, কিন্তু সেটা খাতায় এন্ট্রি করেননি কেন? বইটির পাতা উল্টাতে লাগলো অর্জুন। একেবারে শেষ পাতা এসে স্থির হলো অর্জুন। একটা বাড়ির নকশা, সম্ভবত খাগের কলমে আঁকা। লক্ষ্য করে বুঝতে পারল এটা সেন বাড়ির নকশা। বাড়ির সামনে বাগান, আনাড়ি হাতে আঁকা হলেও বোঝা যাচ্ছে। বাগানটা লক্ষ্য করতে করতে সোজা হলো অর্জুনের মেরুদণ্ড। ওটা কি? ঝাঁঝরি? এই ঝাঁঝরিতেই তো শেষ হয়েছে মঙ্গলময় বাবুর তাবিজের কাগজে আঁকা লাইন। বইটাকে ঠিক জায়গায় রেখে দিল অর্জুন। দুপুরেই দাহ হয়ে গিয়েছিল গজেন দাদুর মৃতদেহ। সন্ধ্যের আগে ওসি জিপে বসে অর্জুন গ্রামে ঢুকল। সাইকেলের ঘটনাটা শুনে ভদ্রলোক খুব উত্তেজিত। জিজ্ঞাসাবাদ করে দুটো সদ্য ন্যাড়া হওয়া কিশোরকে তিনি বার করে ফেললেন। দুজনেই অস্বীকার করল তারা কোনো সাইকেল নিতে সেনবাড়ি যায়নি। ওসি তখন প্রায় হতাশ। তোমাদের দুজনের কে গুলতি ভালো টিপ করতে পারো? প্রশ্ন শোনা মাত্র একটু বড় যে সে বলল, ওই যে ও না এক টিপে ডাহুক মারতে পারে। থানায় নিয়ে আসা হলো ছেলেটিকে। মিনিট 15 জেরার পর ভেঙে পড়ল ছেলেটি। তাকে 500 টাকা দেওয়া হয়েছিল গাছে উঠে গজেন দাদুর মাথা লক্ষ্য করে গুলতি ছুঁড়তে। টাকাটা দিয়েছিল ঘুম ঘুম প্রাইমারি স্কুলের শিক্ষক মধুসূদন সেন। ওসি আর সময় নষ্ট না করে সন্ধ্যার পরেই মধুসূদন সেনকে থানায় নিয়ে আসলেন। তাকে দেখে চিনতে পারল অর্জুন। এই লোকটি বেলগাছের নিচে তাবিজ খুঁজছিল। আপনি ভূতে বিশ্বাস করেন? এই যুগে কেউ সব বিশ্বাস করে? বেশ, আজকের রাতটা মহাবট বৃক্ষের অথবা বেলগাছের নিচে বসে থাকতে পারবেন? হ্যাঁ। আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, আপনি আজ বেলগাছের কাছে সাইকেল ফেলে পালিয়ে গিয়েছিলেন কেন? আমাকে আমাকে বেল ছুঁড়ে মারছিল। হ্যাঁ। কে? তা তো জানি না। লোকে বলে যে ওখানে অপদেবতা আছে। হ্যাঁ। আপনি তো বিশ্বাস করেন না? ওসি সেপাইকে বললেন ছেলেটিকে ওই ঘরে নিয়ে আসতে। একে 500 টাকা দিয়ে বলেছিলেন গজেন বুড়োকে গুলতি ছুঁড়ে মাথা ফাটাতে? না না না,
একেবারে মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। মধুসূদন বাবু, গতকাল বটবৃক্ষের কাছে গজেনবাবুর সঙ্গে দেখা করে আপনি কিসের সন্ধান করছিলেন? আমি মানে আমি মধুসূদন আর শেষ পর্যন্ত মিথ্যে বলতে পারলেন না। সাইকেল সেন বাড়িতে ঢুকেছে শুনে ছেলেটিকে পাঠিয়েছিলেন নিয়ে আসতে। বলেছিলেন ওর অন্যায় কেউ জানতে পারবে না। তাহলে এখানেই তার ভুল হয়ে গিয়েছিল। আধ ঘন্টা পরে ওসির জিপ ছুটল সেন বাড়ির দিকে। গেট খুলে ভিতরে ঢুকতেই নির্মল এগিয়ে এলো। কি ব্যাপার, কোথায় ছিলি তুই? কাজ করছিলাম। এই বাড়িতে যত লোক কাজ করে তাদের এখানে এনে ডাক, লাইন করে দাঁড়াক। মা জননীকে খবর দেওয়ার দরকার নেই। অনিচ্ছা সহকারে নির্মল সবাইকে গাড়ি বারান্দার আলোর নিচে দাঁড় করালো। ছোটবাবুর কাজের লোকটি কোথায়? ও তো ছোটবাবুকে ছেড়ে আসতে পারবে না। ওকে ডাকো। মা জননীকে আগে জানাতে হবে। জানাও। এসব কি হচ্ছে? আপনি আমার উপর যে দায়িত্ব দিয়েছিলেন তাই পালন করার চেষ্টা করছি মাত্র। লোকটি নেমে এলো চোরের মতন, লাইনে দাঁড়ালো। মধুসূদনকে একজন সেপাই জিপ থেকে নামিয়ে আনলে তাকে বলা হলো শনাক্ত করতে। তিনি ইশারায় ছোটবাবুর কাজের লোকটিকে চিনিয়ে দিতেই সে হাউমাউ করে কেঁদে উঠল। ওসি তাকে একটা চড় মারতেই সে ভেঙে পড়ল। আমাদের লোক দেখিয়েছিল বাবু, বলেছিল অনেক ধনরত্ন দেব, এই চাকরি থেকে মুক্তি পাও, অন্য জায়গায় চলে যেতে পারো। কি করেছিল? মঙ্গলময় বাবুকে যারা খুন করেছিলেন তাদেরই একজন এই লোকটি। সে কি, ও তো নিচে নামে না? সে রাত্রে নেমেছিল, প্রয়োজন হলেই নামে। ছোট বাবু আমারে হুকুম করেছিলেন বাবু। কি বাজে কথা বলছো? যে কথা বলতে পারে না সে হুকুম করবে? পারেন বাবু, পারেন, এ কথা আমি জানি, আর ম্যানেজার বাবু জানেন বাবু। একদম মিথ্যা কথা, কি আজে বাজে বলছো তুমি? মা জননী, ছোটবাবুর সঙ্গে কথা বলতে চাই। মা জননী বিস্ময় পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। ওসি যখন ছোটবাবুকে নামিয়ে আনলেন তখন তার পরিবর্তন দেখে সবাই অবাক। নিচে নেমে তিনি সোজা নির্মলের সামনে গিয়ে দাঁড়ালেন। আপনাকে আমি সতর্ক করেছিলাম, খুনের রক্ত কথা বলে। বলেছিলাম যত বন্ধু হোক, যেচে ডিটেকটিভ নিয়ে আসা মানে খাল কেটে কুমির আনা। শোনেননি? আমার কি, এত বছর উপরের ওই ঘরে বাস করলাম, বাকি জীবনটা জেলে থাকতে অসুবিধা হবে না। চলুন ওসি, আমি তৈরি। কাজের লোকটি ছোটবাবু এবং নির্মলকে হাতকড়া পরিয়ে ওসি চলে যাবার আগে বললেন, অনেক অনেক ধন্যবাদ অর্জুনবাবু। কাল চলে যাওয়ার আগে দয়া করে থানায় আসবেন, কাগজপত্র ঠিক করে নিতে হবে। 10 মিনিট পরে দোতলায় মা জননীর সামনে বসেছিল অর্জুন। ভদ্রমহিলা তখনও ধাতস্থ হননি। মঙ্গলময় বাবুকে খুন করেছেন একাধিক লোক, এটা আমি সন্দেহ করেছিলাম। মধুসূদন সেন তার বাবার কাছে শুনেছিলেন এই বাড়িতে ধনরত্ন আছে। সে নির্মলের কানে খবরটি দিয়েছিল। নির্মল জেনেছিল মঙ্গলময় বাবু সব জানেন। এ কথাটি জানতেন ছোটবাবু। ওনার মস্তিষ্ক ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। সেটা আবিষ্কার করে নির্মল তাঁর ঘনিষ্ঠ হয়েছিল। মধুসূদন আর ছোটবাবুর কাজের লোক মঙ্গলময় বাবুকে খুন করে দুর্ঘটনা সাজিয়েছিল। মঙ্গলময় বাবু যেহেতু গজেন দাদুর সঙ্গে কথা বলতেন, তাই ওরা ওনাকে গিয়ে ধরেছিল। তিনি সেটা আমাকে বলে দেবেন এই ভয়ে ওনাকে ওরা খুন করল। নির্মল ভাবতে পারেনি এই রহস্য আমি উদ্ধার করতে পারবো। পকেট থেকে সদ্য আঁকা একটা ম্যাপ বার করে অর্জুন এগিয়ে দিল। ধনরত্ন আছে কিনা জানি না, কিন্তু যা আছে তাই ম্যাপ অনুসরণ করে মাটি খুঁড়লেই আপনি পেয়ে যাবেন। এবার তাহলে আমার ছুটি। মা জননী ম্যাপটা নিয়ে বললেন, কি বলে ধন্যবাদ জানাবো জানি না।
পরের দিন থানা ঘুরে মালদা যাওয়ার জন্য অর্জুন যখন গাড়িতে উঠছে, তখন হরিধর নমস্কার করে একটা খাম ওর হাতে দিল। খাম থেকে চেকটা বের করে হাসল অর্জুন। আজ অবধি কোনো কেসের পরে এত টাকা সে পায়নি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি সন্তু। গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে সুরজিৎ, গল্পের প্রচ্ছদ অলঙ্করণে রৌনক, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও, পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি আসছে শুক্রবার আরও একটি নতুন টানটান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।